যারা আল্লাহর আইন বিষয়ে অবগত, শরিয়া বিষয়ে অবগত, তাদেরকে জিজ্ঞাসা করছি যে আল্লাহর আইনে জামাতের এই এমপির কি বিচার হওয়া উচিত। উনি যদি বিবাহিত হন, অবিবাহিত হন না, অবিবাহিত অবিবাহিত হলে ওনার কি ধরনের শাস্তি, আর বিবাহিত হলে কি ধরনের শাস্তি। তো যদি অবিবাহিত হতেন, ধরেন উনি অবিবাহিত, তাহলে ওনার শাস্তি হতো প্রেস ক্লাবে ওনাকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে 100 বেত্রাঘাত নাকি। আচ্ছা, আর যদি যেহেতু উনি বিবাহিত, তাহলে প্রেস ক্লাবে তাহলে কোমর পর্যন্ত পড়তে হবে নাকি গলা পর্যন্ত পড়তে হবে? গলা পর্যন্ত না, কোন পর্যন্ত মাটিতে পড়তে হবে? না না, পুঁতে রাখতে হয় না কোন একটা অংশ? ও আচ্ছা আচ্ছা, তাহলে পাথর নিক্ষেপ, পাথর নিক্ষেপ নাকি। আচ্ছা, পাথর নিক্ষেপ, ঠিক আছে। তো এইটা হলো বিষয় হলো, আমি এইরকম একটা সিরিয়াস কথা বলতাম না, সিরিয়াস কথা বলতাম না। আমাকে সন্ধ্যার পর থেকে এই মানে সৎ লোকের শাসকদের অনুসারীরা তারা আমাকে ফোন দিয়ে পেরেশানি দিচ্ছে, হুমকি দিচ্ছে, এবং তাদের গ্রুপে পুরস্কার ঘোষণা হচ্ছে যে আমাকে মারবে, কাটবে, এরকম। শুধু তাদের না, আমাদের এনসিপির ভাই বন্ধু যারা আছে না, তারাও এই একই ভাষায় কথা বলতেছে, সব কিছু মিলায়। আমি বুঝলাম না, মানে জামাত নেতা কট খাইছে, এনসিপি কেন এত উতলা, সেটাই বুঝতেছি না। তো যারা এই বিষয়ে বিজ্ঞ তাদেরকেই বলতেছি যে এটার শাস্তিরা আসলে কি। জামাত এতটুকু লোভী একটা এবং কনফিউজড একটা দল, যারা নিজের নেতার অপকর্ম বিষয়ে সিদ্ধান্ত নিতে মানে 16 ঘাটের পানি খাচ্ছে, যে তাকে কি করবে করবে না। মানে একটা এমপি পদ ছুটে যাবে বহিষ্কার করলে, এই বিবেচনায় ওই দিকে যাচ্ছে না, হাঁটতেছে না, চিন্তা ভাবনা করতেছে কি করবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে আল্লাহর আইনের হিসাব অনুযায়ী তাদের কি বিচারটা হওয়া উচিত। আমার সবচেয়ে আশ্চর্য লাগছে এদের ডক্টর মাহমুদা মিতু, ও যে চিল্লান্ডা দিছে যে একমাত্র জামাতি পারবে আল্লাহর আইন মানে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে, যে চিল্লানি দিছে এই মহিলা এনসিপির জন্য এরকম চিল্লানি কোনোদিন দিছে আমার চোখে পড়ে নাই। ও জামাতের জন্য যে এরকম চিল্লানি দিছে, তাহলে এবার বুঝতে পারছেন যে এনসিপি আসলে কাদের দ্বারা গঠিত। এনসিপি বেসিক্যালি এক্স শিবির আর এক্স ছাত্রী সংস্থার নেতা নেত্রী দিয়ে গঠিত। এইটা আবদুল্লাহিল বাকি ওদের যে একটা, ওরা মানে আবদুল্লাহিল বাকি আবার নিজেকে এনসিপির ব্রেন ভাবে, এনসিপির ব্রেন, ঠিক আছে। সে বলছে যে এনসিপির 6 এমপির সবাই হলো এক্স শিবির, এইভাবে এইভাবে উল্লেখ করছে। তাহলে আমরা যদি একটু ঘুরায়ে বলি, তাহলে কি মন খারাপ করবে? মন খারাপ করবে? জিজ্ঞাসা করছি ডাক্তার মাহমুদা মিতু, আপনার যদি মিনিমাম লজ্জা থাকতো, তাহলে এই দেশে সবচেয়ে বেশি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জামাতকে আপনি সৎলোকে শাসন বলতে পারতেন না। একজন নারী হয়ে বাংলাদেশের নারীদের, লক্ষ লক্ষ নারীদের সম্ভ্রমহানি করা একটা দল, তাদেরকে আপনি সৎলোকে শাসন যে চিল্লানিটা দিলেন, আপনার রাজনৈতিক পরিচয় যদি কেউ ছাত্রী সংস্থা বলে, আপনি মাইন্ড করবেন? মন খারাপ করবেন? রাগ করবেন? রাগ করেন না, কারণ চিল্লানির যে ভোল্টেজ, এই ভোল্টেজের উৎস কি আমাদের জানতে হবে। আপনাকে জিজ্ঞাসা করতেছি, সৎ লোকের যদি শাসন থাকতো, তাহলে জামাতের এই এমপিকে, সে যদি বিবাহিত হতো তাহলে তার জন্য কি শাস্তি, এবং অবিবাহিত হলে তার জন্য কি শাস্তি, এইটা বলেন। এখন আমার ইচ্ছা করতেছে, মানে জামাতেও তো এক সুলাইমান শকুন আছে নাকি? জি আছে। হ্যাঁ, না আমি আমি 3 ইঞ্চি সুলাইমানের কথা বলতেছি না। 3 ইঞ্চি সুলাইমান না, আর একটা সুলাইমান আছে, বলেন তো কে? না না না, ল্যাংটা সুলাইমান না, মানে ভালো দরবেশ টাইপের ফ্রেশ কোট টাই পরা একটা সুলাইমান আছে, তাই না? সে কি বলছে, কি বলছে একটু পেছন থেকে বলেন তো। না না না, বলতেছে জামাতের নেতারাও একজন আরেকজনের বউরে ভাগায় নিয়ে যায় নাকি। জামাতের নেতারাও পরকিয়া করে, জামাত নেতারাও, জেলা নেতারা উপজেলা নেতার কাছ থেকে টাকা খায়া কমিটি দেয়। ডাক্তার মাহমুদা মিতু, আপনাকে জিজ্ঞাসা করতেছি, এইরকম একটা দলকে আপনি কেন বললেন, কোন যুক্তিতে বললেন সৎলোকের শাসক? হ্যাঁ বলেন। এদেশের গণহত্যাকারীরা
মানে দেশের এত আকাল হয়ে গেল যে গণহত্যাকারীরাই সৎ লোকের শাসক হবে, এত আকাল হয়ে গেল। হ্যাঁ, এত যদি আকাল হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষরা কি ভুল করছে নাকি? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচিত করে বাংলাদেশের জনগণ কি ভুল করছে? জনগণ কি অপরাধ করছে জামাতকে নির্বাচিত না করে? আর এই যে বলছেন যে আল্লাহর আইনকে জিতান, হ্যাঁ, কোরআনকে জিতান, জামাতকে ভোট দিলে কোরআন জিতবে, ইসলাম জিতবে, তো ফাজলেমি করেন না। জামাত যে হারছে, কোরআন হারে গেছে নাকি? ইসলাম হারে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহর শাসন কি হারে গেছে? তো এসব ইতরামি অভদ্র আচরণ করা বন্ধ করবেন। আমি কিছুই বলিনি, শুধুমাত্র আপনারা যে বক্তব্যগুলো দিচ্ছেন ওই বক্তব্যগুলো উচ্চারণ করতেছি, ওই বক্তব্যগুলো উচ্চারণ করছি। নাসির উদ্দিন পাটোয়ারি যদি বলে যে তার বাবা এবং মা দুইজনই জামাত করত এবং সেও এক্স শিবির, তাহলে পাটোয়ারিকে রাজাকার শাবক বলতে খুব বেশি সমস্যা হবে কি? পাটোয়ারি রাগ করলা? তুমি নিজে বলতেছো তোমার বাবা জামাত করে, জামাত কি? জামাত হলো রাজাকারদের দল, তাহলে তোমাকে যদি কেউ রাজাকার শাবক বলে অন্যায় হবে? হ্যাঁ, তুমি যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই মাদক ব্যবসা করে বলছো না, কোনো প্রমাণ ছাড়াই তুমি যদি এই কথা বলতে পারো, কিন্তু তোমার স্টেটমেন্ট অনুযায়ী তাহলে তো তুমি তো রাজাকারের বাচ্চা। হ্যাঁ, কি তুমি কিসের এনসিপি? একটা দলে দায়িত্বশীল জায়গায় থেকে তুমি যখন বলো তুমি হলো শিবিরের বয়াত নিছো, শপথ করছো, আরে মানুষ তো একটা দলে থাকা অবস্থায় অন্য আগের ইতিহাসগুলো এভাবে বলে কেউ? ওরা আনন্দিত হয়, ওরা রাজাকার পরিচয়কে সম্মানিত বোধ করে। তাহলে সম্মানিত যদি বোধই করো, তাহলে আমরা বললে আবার মাইন্ড করো কেন? বলো। এই জুলাইয়ের পরে এই রাজাকারদেরকে মাথায় তুলছে কারা মাথায় তুলছে? এই যে মাহমুদা মিতুরা যেভাবে চিল্লানি দিয়ে একটা বলছে সৎ লোকের শাসন কেবল জামাতি প্রতিষ্ঠা করতে পারবে, এই চিল্লানিতে তো ভোটে দিতে দেওয়ার কথা। বাপ রে বাপ, কঠিন অবস্থা। হ্যাঁ, সব নাজিহাল করে ফেলে দিছে। জুলাইয়ের পরে মুক্তিযুদ্ধ নিয়ে কথাই বলতে দেয়নি। কি মুক্তিযুদ্ধ নিয়ে বললে সে ভারতের দালাল? শুয়ারের বাচ্চা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে ভারতের দালাল না? রাজাকারের বাচ্চারা কি একটা ট্রেন্ড শুরু করছিল। প্রথম যখন বলা শুরু করলাম তখন বলল যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি হবে না। আরে হ্যাঁ, রাজাকারদের নিয়ে বলে রাজনীতি হবে? কি বলা শুরু করলো? রাজাকার পরিচয়ের সম্মানের। তাহলে রাজাকার পরিচয় সম্মানের আর মুক্তিযুদ্ধ পরিচয় অসম্মানের? তাই তো করছে, জুতার মালা দিছে মুক্তিযোদ্ধাদের, কম বেইজ্জতি করছে। তা বাংলাদেশের মানুষ যদি মুক্তিযোদ্ধাদের অসম্মানই করে, বাংলাদেশের মানুষ যদি মুক্তিযোদ্ধাদের ঘৃণা করে, তাহলে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো ঘোষণা দিয়ে গেছে, বীর শ্রেষ্ঠরা তো মারা গেছে, তাই না? এর পরবর্তীতে পদকে তো বীর উত্তম, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো বীর উত্তম, তাই না? তার মানে বীরদের মধ্যে সেরা বীর। হ্যাঁ, তাহলে সেই সেরা বীর, মুক্তিযুদ্ধের সেরা বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাহলে বাংলাদেশের মানুষ যদি মনে করে রাজাকার পরিচয়ই সম্মানের, তাহলে মুক্তিযোদ্ধার সন্তানকে কেন নির্বাচিত করলো? হ্যাঁ, দেশ উল্টে গেছে, এখন উল্টা পথে হাঁটবে। এতদিন মানুষ ঘোড়া পিঠে চড়ছে, এখন কি ঘোড়া মানুষের পিঠে হাঁটা শুরু করবে নাকি? হ্যাঁ, ঘোড়ায় চড়িয়া মদ্য হাঁটিয়া গেল, হ্যাঁ, হাঁটিয়া চলিল। তো এই আর কি, এখন গালিগালাজ শুরু করছে। তো গালিগালাজ দিয়া একটা কাজ কর, জামাত আমির যে এখানে ধরা, জামাতের আমির রোকন ধরা গেছে না, জেলা আমির ধরা গেছে, একটা কাজ কর, আমার গালি না দিয়ে ওই জামাত আমিরের মুখের জায়গায় আমার মুখটা বসাই দিয়ে ভিডিও বানা যে এটা জামাতের আমির না, এটা তারেক দে। হ্যাঁ, গালি দিলে ওইটা কর। কি করছিলি তোরা ভাই, কি করছিলি? হ্যাঁ, এআই এর ভিডিও দিয়ে এবং মামলা করার হুমকি দিচ্ছে। যারা একটু প্রচার করছে, এক দল সমস্যা করলে আর এক দল প্রচার করবে, এটা খুবই স্বাভাবিক। শুধুমাত্র ফেসবুক পোস্টের জন্য তাদেরকে জারজ সন্তান বলছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
পতিতার সন্তান বলছে, এই জামাত শিবির রাজাকাররা বলছে। হ্যাঁ, অপরাধ করবে ওরা, অন্য কেউ একটু কথা বললে তাকে জারো সন্তান বলবে, তাকে পতিতার সন্তান বলবে, ভারতের দালাল বলবে। হ্যাঁ, এটা কোনো কথা? আল্লাহর বিচার আল্লাহ কিভাবে করবে জানি না। সারা দেশের মুক্তিকামী মানুষকে এত বেশি বেইজ্জতি করছে, এত বেশি অপমান করছে, মানে আল্লাহর মার শেষ দিন নাকি কিনা কথা আছে না? হ্যাঁ, আল্লাহর মার দুনিয়ার বার, এরকম একটা কথা আছে না? তো জামাত এতদিন যে মানুষের উপর অত্যাচার করছে, ফ্যাসিবাদ বলেন। ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদ হলো ওই সত্তা, যেই সত্তার বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পায়। ভালো করে বোঝেন কিন্তু, ফ্যাসিবাদ ওই সত্তা, যেই সত্তার বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পায়। বাংলাদেশে মানুষ জামাতের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। তাই জামাত ওই ফ্যাসিবাদী সত্তা যারা মানুষকে কথা বলতে দিতে চায় না, মানুষকে সাইবার হ্যারাসমেন্ট করে। এই ঘটনার পরে লক্ষ লক্ষ বট আইডি থেকে 30-40 হাজার আইডি থেকে লাগাতার পোস্ট হয়েছে, যারা এটা পোস্ট করছে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। চিন্তা করতে পারেন, এরা মানুষকে সত্যটা বলতে দিতে চায় না। এরা এদের বট আইডি দিয়ে দেশে ইস্টাবলিশ করতে চায় এদের নির্ভুলতা, এদের সততা প্রচার করতে চায়, ইস্টাবলিশ করতে চায়। মেহেন্দিগঞ্জে কি করলো? মেহেন্দিগঞ্জে প্রথম যখন প্রবাসীর ঘরে পাওয়া গেল, ভাই মানুষের জীবনে মানে বদনা নিয়ে বাড়ির পিছনে গিয়ে পরকীয়ার ঘটনা অনেক ঐতিহাসিক, মানে প্রাগৈতিহাসিক। এইটা কেমন প্রাগৈতিহাসিক? অনেক দিনে, অনেক পুরনো সময়ে মানে নারীকে আকৃষ্ট করার জন্য এক পুরুষ ফুল নিয়ে আসতো, আরেক পুরুষ মুরগির মাংস নিয়ে আসতো, আরেক পুরুষ একটা পশুর ঠ্যাং নিয়ে আসতো। এটা মানে সবাই মিলে একজন নারীকে, এইটা খুবই প্রাসঙ্গিক। মানুষের জীবনে ভুল করতেই পারে, মানুষ ভুল করবে। আমরা কথা বলতেছি না, আমাদের পরবর্তী জেনারেশন তারাও ভুল করবে, তার পরবর্তী জেনারেশন ভুল করবে, খুবই স্বাভাবিক। এই মানুষ ভুল করতে পারে, মানুষ বিভিন্ন কারণে ভুল করতে পারে, মানুষ ভুল করবে। কিন্তু এই ভুল করার পরে এই যে স্ট্যান্ডবাজি করে যারা এই ভুলটা ধরে, তাদেরকেই চরিত্র হনন, তাদেরকেই হয়রানি করা, তাদেরকেই হুমকি ধামকি দেওয়া, এইটা কি ধরনের আচরণ? এটা কি ধরনের আচরণ জিজ্ঞাসা করছি, উত্তর দিতে পারবে না। জামাত আমির যখন বাচ্চাদের ধরে চুম্মাচাম্মি করতেছে, হ্যাঁ, এইটা মানে কি একটা অসভ্যতা, ডাইরেক্ট ঠোঁটে চুম্মা দিচ্ছে। তো আমি জামাতের আমিরের ইফতার প্রোগ্রামে গেছিলাম একবার। তো ইফতার প্রোগ্রামে গেছিলাম, ভালো করে শোনেন ঘটনাটা। আমরা সবাই রোজা আছি, ইফতারের আগে তো রোজায় থাকি আমরা, তাই না? ইফতারের আগে ঢুকছি, আমি জামাত অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছিল, জামাতের পক্ষে দু একটা কথা বলছি। জামাত আমির তো মহা খুশি আমার উপরে, রোজা থাকা অবস্থায় আমার হাতে চুম্মাচামি শুরু করে দিছে। মানে আমি তো ওখানে জায়গায় লজ্জা পেয়ে গেছি, কি অবস্থা, আমরা তো রোজা আছি এখনো। ছবি লাগবে, নিজের ছবি নিজে প্রচার করতে লজ্জা লাগবে, কারোর কাছে থাকলে আপনারা খুঁজে নেন, ঠিক আছে? একই মানে আমাকে ওয়েলকাম করতেছে ওই সময়, তখন ওয়েলকাম করছে। এখন তো আমি দুশমনটা হইলাম কবে থেকে? আমি দুশমন হয়েছি কবে জানেন? যেদিন শিশির মনির আবরার ফাহাদের খুনিদের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা হলো অ্যাক্টিভিস্ট মানুষ, না খায় থাকবো, তারপরেও অপরাধীকে সমর্থন করব না। আবরার ফাহাদের প্রতি জুলুম করা হয়েছে না? জুলুম করছে না শিশির মনির? কিন্তু জামাতের একটা খাসলত, ওদের কেউ অপরাধ করলেও সংঘবদ্ধভাবে তাকে নির্দোষ প্রমাণ করবে। ওরা সংঘবদ্ধভাবে নির্দোষ প্রমাণ করবে ওদেরকে অপরাধ করলেও। আবার কোন দিন বিরোধ শুরু হয়েছে? যেদিন শিশির মনিরের এলাকায় নাবিল গ্রুপ, জামাত তো নাবিল গ্রুপকে দিয়ে ইসলামী ব্যাংক খায়, সেই নাবিল গ্রুপকে দিয়া এরকম ভাবে টাকা লুটপাট করে নাবিল গ্রুপের টাকা দিয়ে এলাকায় ত্রাণ দেয় শিশির মনির। তখন আমি প্রচার করছি, তখন এই দুই ঘটনায় বিদ্রোহ শুরু হয়েছে। তারপরেও চুপচাপ ছিলাম। কখন খেপে গেলাম? এই আমাদের পাশে রিপোর্টার্স ইউনিট, আমারও যাওয়ার সাহস হয়নি ওই সময়। পরবর্তীতে একটু পরে গেছি সাহস করে, যাই দেখি যে সবাই চলে গেছে। মুক্তিযোদ্ধাদের মাটিতে ফেলে লাথি মারছে।
কোটা আন্দোলন করছি তাই বলে মুক্তিযোদ্ধাদের অসম্মানটা মেনে নেওয়া সম্ভব হয়নি। জায়গায় মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে গেছে যে এই অমানুষদের কোনো মিনিমাম সাপোর্ট করা যাবে না। এবং জুলাই গণ অভ্যুত্থানে শুধু রাজনৈতিক বন্দীরা মুক্তি পায়নি, জুলাই গণ অভ্যুত্থানে এই আবরার ফাহাদের খুনিদেরকেও পালাতে সাহায্য করছে এই জামাত শিবির, জেলখানা থেকে পালাতে সাহায্য করছে এই শিশির মনিররা। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। শেখ হাসিনার সময়ে যখন মিডিয়া এগুলো প্রচার করলো যে এই খুনিদের ফ্যামিলি জামাতের, তখন আমরা মনে করতাম যে শেখ হাসিনার মিডিয়া যা প্রচার করে সবই মিথ্যা, এরকম মনে করছি না আমরা, গুজব মনে করছি না। কিন্তু গণ অভ্যুত্থানের পরে সেই আবরার ফাহাদের খুনিদের পক্ষে যখন জামাত উঠে পড়ে লাগলো এবং এইটাকেই হক মনে করলো, জামাতের সমস্যা অন্যায়কে এরা হক মনে করে, অন্যায়কে এরা হক মনে করে, অন্যায়কে হক মনে করে। আজকে ছোট ছোট কয়েকটা প্রশ্ন করব। এই যে মীর মুগ্ধ জুলাইয়ের শহীদ, তার মারা যাওয়ার আগে স্টেটমেন্টটা দেখান, সে কি জামাত শিবিরের অনুসারী ছিল? বলতেছি আজকে, সে জামাত শিবিরের অনুসারী ছিল? সে জামাত শিবিরের বিরুদ্ধে পোস্ট করেছিল, অথচ জুলাইটাকে এমনভাবে জামাত শিবির কবজা করে ফেলছে যে জুলাইয়ের সব ওদের ইজরাদার, ওরা জুলাইয়ের ইজরাদার। এবং এই জুলাইটাকে কিভাবে ব্যবহার করছে? জুলাইটাকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করাই ফেলছে। জুলাইয়ের পরে বলা শুরু করলো যে রাজাকার পরিচয়ের সম্মানের, জীবনে বলার সাহস পাইতো? কি বললো দেখেন, স্টেটমেন্টগুলো দেখেন, যে যে মুজিব বাহিনী কি না 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 হলো কোন বাহিনীর অত্যাচারের কারণে নাকি হলো এই বাঘ-হানাদার বাহিনী গণহত্যা চালাইছে। মুজিব বাহিনী গঠন হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের শেষের দিকে গঠিত হয়েছে। আর পাক বাহিনী গণহত্যা চালাচ্ছে কত? 25 মাস রাত্রে। তাহলে মুজিব বাহিনী গঠিত হয়েছে শেষের দিকে আইসা, যে এই যুদ্ধ কয়েক বছর চলতে পারে, সেই কারণে মুজিব বাহিনী নামে আলাদা একটা বাহিনী দরকার। এই ধরনের একটা কনসেপ্ট থেকে মুজিব বাহিনী তৈরি হয়েছে। স্টেটমেন্ট দিয়েছে যে মুজিব বাহিনীর কারণে, মানে 1971 সালে গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য মুজিব বাহিনীকে সামনে ডেকে আনতেছে। এই ঐতিহাসিক ঘটনাগুলো এইভাবে নোংরামি করে করে করে, এবং সবচেয়ে এরা যে কত বড় জুলুম, এরা বলে যে মুক্তিযুদ্ধের যে প্রজন্ম, সেই প্রজন্ম হলো নিকৃষ্ট প্রজন্ম। এই কথাগুলো যখন শুনি তখন জুলাই গণ অভ্যুত্থানে একজন কিছু তো ছোট ছোট কাজ করছি আমরা জুলাই যোদ্ধা বলি না বা আন্দোলনকারী বলি না, কিছু না, যতটুকু পারছি অবদান রাখছি। কোন ক্রুশিয়াল মুহূর্তে অবদান রাখছি খুব সুস্পষ্ট করে বলি। কোন ক্রুশিয়াল মুহূর্তে? যখন এই সমন্বয়করা আন্দোলনটা বন্ধ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে লাগেজগুলো গুছায়ে টয়লেট খেলতে চলে যাচ্ছিল, তখন বুকে ধরফর করতেছিল যে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি, সে আন্দোলন মনে হয় শেষ হয়ে গেল। তখন ওইখান থেকে খাড়ার উপর ঘোষণা দিছি যে আবু সাইদ, মুগ্ধ, তাদের সাথে সংলাপ করতে হবে। এই সমন্বয়ক নামের বিকৃত মালদের সাথে সংলাপ করলে চলবে না। তখনই বলছিলাম লাশের সাথে বসতে হবে। এটা ফার্স্ট স্টেটমেন্ট ছিল আন্দোলন বন্ধ করার পরে। এবং ওরা বলছে যে ওরা সরকার পতনের আন্দোলন করে না, কিন্তু আমরা সেই সময় বলছিলাম যে আমরা সরকার পতনের আন্দোলনটাই করি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে লড়াই করলাম, সংগ্রাম করলাম, ওমা সেই লড়াকু যোদ্ধা, সেই ছাত্রদল নেতা, সেই মাদ্রাসা শিক্ষার্থী, কারো কোনো সম্মান নাই, কারো কোনো সম্মানও নাই। দেখাতে পারবে কেউ যে কোনো মাদ্রাসা শিক্ষার্থীকে গুরুত্বপূর্ণ পদে আসীন করছিল ডক্টর ইউনূস? মাদ্রাসাদের এত বড় ভূমিকা, কাউকে আসীন করছে দেখাতে পারবে? বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে সম্মানিত করছে ডক্টর ইউনূস, দেখাতে পারবে না। কিন্তু এরা চক্রান্ত করে এমন একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাইছিল, যেই গোষ্ঠী শকুনের মতো বিভিন্ন সরকার পতনের অপেক্ষা করে।
যে কখন কোন সরকার পতন হবে সুশীল হিসেবে হাজির হইয়া ক্ষমতা দখল করে ক্ষমতা এনজয় করবে। একটা গোষ্ঠী আছে, এরা হলো এই সমাজের শকুন, সুশীল না শকুন। সেই গোষ্ঠী জুলাই গণ অভ্যুত্থানের পরে ক্ষমতা দখল করে নিছে। সেই সুশীলদের গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা নাই। ডক্টর রেজওয়ানাকে অসংখ্য মেসেজ নুরুল হক নূর দিছে, আমরা মেসেজ দিছি, আমি মেসেজ দিছি যে আমাদের অমুক প্রোগ্রাম, অমুক প্রতিবাদ প্রোগ্রামে আসেন না। আমার আত্মীয় অমুক হাসপাতালে, আমার স্বামী অসুস্থ, পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, জীবনে আসে নাই কোনো আন্দোলন সংগ্রামে, আসে নাই। হঠাৎ করে সামনে আইসা উপদেষ্টা হয়ে গেছে। হ্যাঁ, ফরহাদ মাদারের বউ জুলাই গণঅভ্যুত্থানে কি ভূমিকা দেখাতে পারবে? মুস্তফা ফারুকী গণঅভ্যুত্থানে কোন রাস্তার কোন গলিতে ছিল দেখাতে পারবে? কে কে ছিল দেখাতে পারবে? দেখাতে পারবে না। কিন্তু উপদেষ্টা হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের জন্য সত্যিকার অর্থে যারা লড়াই করছে, জুলাই গণ অভ্যুত্থানের পরে মিনিমাম তাদের রিসপেক্ট করা হয়নি। 8,000 মানুষ শুধু কেরানীগঞ্জ আর কাশিমপুরে ছিল, সারা বাংলাদেশ মিলায়ে 11,000 বন্দী ছিল জুলাই গণ অভ্যুত্থানে। দেখাতে পারবে জুলাই কারাবন্দীদের নিয়ে একটা বড় সম্মেলন হয়েছে? এত এত জুলাই যোদ্ধা পরিচয় দেয়, কোনো কারাবন্দী সহযোদ্ধাকে, কারাবন্দী মানে কি নর্মাল কারাবন্দী, যাকে যে থানা গ্রেপ্তার করতে সে থানাতে পিটায় লাল করে দিছে, একবারে ছালমাল তুলে দিছে, বাইরাইতে বাইরাইতে সব তছনছ করে দিছে। একটা স্মৃতিচারণ করি, আমাকে যখন ডিজিএফআই নিয়ে গেল, সেখান থেকে নিয়ে আবার র্যাব 1-এ রাখলো, সেখান থেকে র্যাবের মিডিয়া সেন্টার নিল, সেখান থেকে ডিবিতে নিল। এই পুরা প্রক্রিয়ায় মারতে মারতে মানে প্যান ট্যান সব নাপাক হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। ডিবি কার্যালয়ে নিয়ে আসছে, ডিবির কর্মকর্তা এই যে খিলগাঁও থানার, সে বলতেছে যে এই গোসল করো না, এত গন্ধ কিসের, আমাকে বলতেছে। আমি কি বলবো? তখন র্যাবের যারা আমাকে হস্তান্তর করতে আসতেছে, মেয়ে কথা কম কন, বোঝেন না কি হয়েছে? মানে এত বেশি অত্যাচার করছে, এত বেশি মারধর করছে যে এই প্যান্টের মধ্যে কতবার প্রস্রাব করছি, কতবার পায়খানা করে দিছি সেই খেয়াল নাই। এইরকম অত্যাচার করছে। সুলতান সালাউদ্দিন টুকু ভাই, ডিবি অফিসে ঢুকলাম, ঢুকতেই পড়ে যেতে লাগলাম। খুশু ভাই জিজ্ঞাসা করতেছে যে তারেক কি অবস্থা, বাবা একটু ধৈর্য ধরো, এভাবে বলতেছে। আমরা সবাই কষ্ট করতেছি, তুমি অনেক কষ্ট করতেছো। সেখান থেকে নিয়ে যেতেই গাড়োদের নিতেই পড়ে গেলাম, পড়ে যেয়ে জ্ঞান হারাই ফেলছি। তারপর চোখ খুলে দেখি সুলতান সালাউদ্দিন টুকু ভাই আমার পা মেসেজ করতেছে। বুঝতে পারতেছেন, প্রতিমন্ত্রী এখন পা মেসেজ করতেছে। উনি অত্যন্ত অহংকার একটা মানুষ, কোনো অহংকার নাই। আমরা তো ছোট লোয়ার লেভেলের অ্যাক্টিভিস্ট, সে এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও আমরা কর্মী পর্যায়ে ওই সময় আমাদের এইসা পা টিপতেছে, মেসেজ করতেছে যেন স্বাভাবিক হই। বলতেছে ব্যথা একটু কমছে, তারপরে ওনার ব্যাগ থেকে ওষুধ বের করে আমাকে খাওয়াই দিল, এবং পুরোটা সময় উনি আমার টেক কেয়ার করলো। এরপর এবং আমি দেখছি ওনার কাছ থেকে শিখলাম যে কীভাবে কেউ বন্দিরা আসলে আদর যত্ন করতে হবে, কেয়ার করতে হবে, শিখলাম। শিখে এর পরবর্তী থেকে আমিও ওনার পাশাপাশি যারা এখানে গ্রেপ্তার হয়ে আসে, এক একজন ছাত্রদল নেতাকে মারতে 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 বেদিশা জীবনের উপর দিয়ে গেছে। এই সুদি ইউনুস কোনোদিন কোনো ছাত্রদল নেতাকে ডাইকে মিনিমাম সম্মান করছে? হ্যাঁ, যে তোমরা হলো লড়াই যাত্রাবাড়ি যাকেই ধরছে, একজন ছাত্রদল নেতাকে একটা পাটা ফাড়ায়, মানে ও চোখ খুলতে পারতেছে না, অসুস্থ, হ্যাঁসরায় আবার উপরে নিয়ে যায়, আবার মারে, আবার দিয়ে যায়, আবার মারে, আবার দিয়ে যায়, মারতে মারতে বেশ দিচ্ছে করে। জীবনে কোনোদিন তাদেরকে সম্মানিত করছে? জীবনে কোনোদিন তাদেরকে সম্মানিত করেনি। এই ডক্টর ইউনূসের যে সরকার, এইটা একটা মদের ক্লাবের মেম্বারদের সরকার ছিল। তারা একসাথে মদ খাইতো, একসাথে চিল করত এবং একসাথে পলিসি মেক করত, এবং এই পলিসি মেকাররা ষড়যন্ত্রমূলকভাবে এই সময়ের ক্ষমতা দখল করে। এবং যারা গণ অভ্যুত্থানের প্রকৃত লড়াকু যোদ্ধাদের সামনে আসেনি, আমাদের সামনে একমাত্র এই কারণে আসেনি, আমাদের কথা জবাব দিতে পারবে না এই কারণে আসেনি। ঢাকার ভিতরে র্যাবের মিডিয়া সেন্টারে ঘোষণা করা হয়েছিল যে 13টা অঞ্চলকে ভাগ করে এই আন্দোলন চলা হচ্ছে, এবং সেই 13টা অঞ্চলের সমন্বয় করছিলাম আমি, আরো কয়েকজনের নাম বলছিল ওই সময়।
এই 13 অঞ্চলে যারা গুরুত্বপূর্ণ ছিল তাদেরকে ডেকে মিনিমাম সম্মানিত করেছে। এদের সামনে এই সুদি ইউনূস দাঁড়ানোর সাহস ছিল না, কারণ এদের সামনে দাঁড়ালে তারা ধরা পড়ে যাবে। এদের সামনে চোখে চোখে হতে পারে নাই, কোনোদিন হতে পারে নাই। আমাদেরকে দেখলে আসিফ নজরুল্লাহ অন্যদিকে হাঁটা দিত, কারণ আমাদের কাছে জবাব দিতে পারতো না। আমরা একদিকে আসলে এই আসিফ নাহিদরা অন্যদিকে হাঁটা দিত, আমাদের সামনে আসতে লজ্জা পাইতো, এরা লজ্জা পাইতো। জুলাইয়ের স্পিরিট নিয়ে কথা বলে, তাই তো? জুলাইয়ের স্পিরিট। আজকে বনফুল যে বিল্ডিংয়ে ছিলাম সেই বিল্ডিংয়ের কথা বলি, প্রত্যেকটা ফ্লোরে 21টা করে মানে গারদ, 4তলা বিল্ডিং, 4 21 কত হয়? 4 বেশি 80 না, 84টা। এই 84টা রুমের মধ্যে মাত্র একটা রুমে 4-5 জন জামাতের লোক ছিল, এবং ওদের জন্য কোরমা, বিরিয়ানি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সব আসতো। মনে হয় ওরা জেলখানায় নাই, ওরা হলো জমিদারিতে আছে। যদি একটা কথা বলি, ওরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতো, তাহলে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় জেলখানায় ওদের জন্য গরুর মাংস, মুরগির মাংস কিভাবে আসে? জিজ্ঞাসা করতেছি, কিভাবে আসে? এবং ওরা কারোর সাথে জেলখানায় মিশতো না, আলাদা হয়ে থাকতো। জামাত কখনোই সামাজিক একটা দল না, কখনোই সমাজের সাথে মিশতে পারে না, আলাদা হবে একটা অ্যালিয়ন গ্রুপ। তাদের মতের ভিন্নতা, মানসিকভাবে ছোট লোক, সাইকোলজিক্যালি ছোট লোক। এবং এই জন্যই সবচেয়ে সমাজের নিচু স্তরের মানুষগুলো রাজাকার হয়েছিল 1971 সালে, যারা অল্প একটু বেতনের জন্য এই পাক বাহিনীর বেতনভুক্ত দালালে রূপান্তরিত হয়। ওরা মানুষকে দালাল বলে না, এর দালাল, ওর দালাল, ওর দালাল বলে, ঠিক আছে? আমাদেরকে বিএনপি দালাল বলে। আরে বিএনপিকে সমর্থন করব নাকি রাজাকারদের সমর্থন করব? মাথা কি পাগল হয়ে গেল আমাদের যে রাজাকারদের আমরা সমর্থন করব? বলে আওয়ামী লীগের পক্ষে কথা বললো। আওয়ামী লীগ তো জামাতের চেয়ে 1000 গুণে ভালো। জুলাই গণঅভ্যুত্থানে ভুল করছে, অবশ্যই ভুল করছে। আওয়ামী লীগ আবার ওরা বলতে আসে 3000 পুলিশ হত্যা হয়েছে, মিথ্যা কথা। 3000 না, আমার পুলিশ হেডকোয়ার্টারে আমার যোগাযোগ আছে, সেখানে মাত্র 48 থেকে 50 জন পুলিশের পরিবার পরিচয় দিছে তাদের পরিবারের সদস্য নিখোঁজ। তাহলে কোথায় 48, কোথায় 30? 48 জনের মানে মৃত্যু আমি কামনা করি না। আমরা জীবিত থাকা অবস্থায় কোনো পুলিশ, আমরা জেলের বাইরে যখন ছিলাম আন্দোলন করছি, একটা পুলিশের গায়েও আমরা হাত দেইনি। পুলিশ পড়ে গেছে, মানে আমার সামনে পুলিশ পড়ে গেছে, পুলিশকে মাইরে ফেলাবো, সে তাকে যদি মাইরে না ফেলানো হয়, আমি ওই পুলিশ সদস্যকে টাইনে তুলে বলছি দৌড়াও। আমি তুলছি, আমি। হ্যাঁ, একটা পুলিশের গায়েও আঁচড় লাগাতে দেইনি। যে আমরা মুখে মুখে আন্দোলন করতেছি, পিকেটিং করতেছি, কিন্তু পুলিশের মৃত্যু আমরা প্রত্যাশা করিনি। এখন বলতেছি, পুলিশ উষ্টা খাইয়ে পড়ে গেছে দৌড় পালাতে গিয়া, তাকে টাইনে তুলে বলছি পালা ভাই, এভাবে বলছি। চাইনি, যুদ্ধ সংগ্রাম করছি, মিছিল করছি, পিকেটিং করছি। তো যাই হোক, আর আজকে জুলাই জুলাই করে আমাদেরকে অসম্মান করে যে আমরা জুলাইয়ের বিরুদ্ধে, জুলাই স্পিডের বিরুদ্ধে। আরে আমরা আসিফ মাহমুদের মব সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা কি জুলাইয়ের বিরুদ্ধে? কিভাবে? জুলাই আমাদের গর্বের, কিন্তু এই জুলাই নিয়ে একটা পোস্টও এখনো করিনি। এই যে জুলাইয়ের চলতেছে না, একটা পোস্টও করিনি, একটা পোস্টও করিনি। ভাল লাগে না পোস্ট করতে, ভালো লাগে না। এত বড় ভূমিকা রাখছি, এত অত্যাচারের শিকার হয়েছি, এত নির্যাতনের শিকার হয়েছি। পিঠে এক জায়গায় উঁচু হয়ে আছে, এরকম মাংস উঁচু হয়ে আছে, ঠিক আছে? মাংস উঁচু হয়ে কেন আছে? ওখানে গুই লাগছিল। আমার ছেলে এখানে হাত দিয়ে দিয়ে ডলে, বাবা এখানে কি হয়েছে? তো ছোট, আরেকটু ছোট ছিল যখন সে, তখন এখন সে বোঝে, ওখানে হাত দিয়ে বলে তোমাকে এখানে ব্যথা করে এখনো? আমার ছেলে বলে ব্যথা করে এখনো? তো যেই ক্ষত নিয়ে এখনো বয়ে বেড়াচ্ছি, সেই ক্ষত নিয়ে বয়ে বেড়ায় কেন জুলাই বিরুদ্ধে যাব? জুলাই আন্দোলন করছি, জুলাই আন্দোলনে ধরে লাঠির বাড়ি খাইয়া নাহিদরা বলছে যে যারা আন্দোলন করতেছে তারা সন্ত্রাসী, কিন্তু আমরা লাঠির বাড়ি না, মাথা দেয়ালে বাড়ি দিতে দিতে অজ্ঞান হয়ে গেছে, তারপরে মুখ দিয়ে বলাতে পারে নাই যে তোমরা আন্দোলন বন্ধ করো। আমাদেরকেও বলানোর চেষ্টা করছে, আমাদেরকে দিয়ে বলাতে পারে নাই। জুলাই আন্দোলন তো বন্ধ করে দিছিল, চালুটা করলো কে? কে চালু করলো বলেন? AKM ওয়াহিদুজ্জামান ভাইকে স্মরণ করতেছি, তিনি যোগাযোগ করছে, বলছে তুমি কি মস্কারা করতেছো, আম বিক্রি করতেছো, এখন এত বড় আন্দোলন হচ্ছে, যাও। আর ছেলে পেলে মনে হয় আন্দোলন বন্ধ করে দেবে, সমঝোতা হয়ে গেছে, কিছু একটা করো। সাথে সাথে ঢাকায় চলে আসছে আমের গাড়িতে করে, আন্দোলনে নামে গেছি। আমি তো বলবো বিচার চাই, বিচার চাই। কার বিচার চাই?
এই মব সন্ত্রাসদের বিচার চাই, যারা আমাদের জুলাইকে অসম্মানিত করছে। জুলাইয়ের আন্দোলন এমন মানে গণ আন্দোলন ছিল, আওয়ামী লীগের লোকেরা মাঠে নেমে গেছিল, এত বড় গণ আন্দোলন ছিল। সেই গণ আন্দোলনকে মব সন্ত্রাস বলার সাহস পাইছে কিভাবে বলেন? কারণ বাস্তবে মব সন্ত্রাস করছে যে 353টা গার্মেন্টস বন্ধ করাইছে এই মব সন্ত্রাসীরা। গাজী সাহেব আওয়ামী লীগ করতে অপরাধ করছে, ঠিক আছে, কিন্তু গাজী ফ্যাক্টরি জ্বালাই দিলি কেন? ফ্যাক্টরি জ্বালাইছিস কেন? বেক্সিমকো সালমান এফ রহমান অন্যায় করছে, জেলে ভরায় রাখ, আজীবন জেল থেকে ছাড়বি না, বুঝলাম, কিন্তু বেক্সিমকো গ্রুপ কেন পুরাইলি? বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের টাকায় না, একটা পয়সাও সালমান এফ রহমানের, পুরোটা ব্যাংকের টাকা না, জ্বালাই দিলি কেন? 40,000 কর্মী মুহূর্তের মধ্যে চাকরি হারাইছে। দিতে পারবি? 40,000 কর্মসংস্থান তৈরি করতে পারবি? বাপে জীবনে করছে? স্বপ্ন দেখতে অটো চালাবি, হয়েছিস উপদেষ্টা হইয়া কি করলি? বেক্সিমকো জ্বালাই দিলি, হয়ে গাজী গ্রুপ জ্বালাই দিলি। তোরা উপদেষ্টা ছিলি না? ঠেকালি না কেন? জিজ্ঞাসা করতেছি। পুরা জুলাইয়ের উপরে মানে হলো দাগ লেগে গেছে। দাগ মিশাতে পারবি? জুলাইকে যে এরকম পেট মোটা জুলাই বানাই দিছে, কার্টুন আঁকাইছে, মাগনা কাটাইছে। পেট কি আসলেই মোটা হয়নি? পেট নিয়ে নড়তে পারে না, পেট কি মোটা হয়নি? তো এগুলো কি এগুলো তামাশা? আমরা নাকি জুলাইয়ের বিরুদ্ধে? জুলাইয়ের গাদ্দার কে? আজকে রাজাকার শাবক নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে জুলাইয়ের গাদ্দার কার চালু করবে। আরে জুলাইয়ের গাদ্দার তো তুই রে বেটা। জুলাই আসলে কোন জায়গায়? হ্যাঁ, দেখিনি। জুলাইয়ের কোন রাস্তার মোড়ে ছিল? কোন হ্যাঁ, জায়গায় ছিল? বুঝি হুট করে আইসে কই জুলাইয়ের গাদ্দার কার? তুই জুলাইয়ের গাদ্দার কার চালু করার কে রে? বেয়াদব কোথাকার, মুখে লাগাম নাই, রাজাকারের বাচ্চা, স্বঘোষিত রাজাকারের বাচ্চা, কয় জুলাই গাদ্দার কার চালু করবে। হ্যাঁ, এই জুলাই গাদ্দার কে? জুলাইকে যে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করাইছে, ওই তো জুলাই সবচেয়ে বড় ক্ষতি করছে। এই জুলাই নিয়ে আওয়ামী লীগ আজীবন কথা বলার সাহস পাইতো না বেটা। এখন বলে কেমনি? তোদের কারণে বলে বেটা, তোদের মতো বেদকদের কারণে বলে, তোদের মতো মব সন্ত্রাসীদের কারণে। এই আসিফ মাহমুদের কত টাকা প্রয়োজন? ও উপদেষ্টা হয়ে গুলশানে কেন মব করতে গেছিল? গল্প বানায় দিছে যে হাঁস খাইতে গেছে। হ্যাঁ, নাটক মারাও না। হ্যাঁ, জুলাই নিয়ে নাটক মারাও। হ্যাঁ, জুলাইয়ের গাদ্দার কাজ চলে করবে, বেয়াদব কোথাকার, শালা মব সন্ত্রাস। এই জুলাইয়ের গাদ্দার কে? হান্নান মাসুদ 2 চান্দাবাজকে ছাড়াই আনছে না? জুলাইয়ের গাদ্দার কে? হ্যাঁ, আমরা চান্দাবাজি করতে গেছি? দেখাতে পারবি কোথাও চান্দাবাজি করতে গেছি? দেখাতে পারবি? তোরা চান্দাবাজি করছস। বেয়াদবের দল বেয়াদব। রাজাকারদের সমর্থন দিছে, যে রাজাকাররা জীবনে মাথা উঁচু করে কথা বলার কথা না, সে রাজাকারদেরকে মাথায় তুলছে। হারামির বাচ্চারা মাথায় তুলে রাখছে রাজাকারের বাচ্চাগুলোরে। জুলাইয়ের গাদ্দার কাজ চালু করবে। আজকে আমার সংগঠনে কতগুলো মানুষ, আমাদের সংগঠনে 7 জন মানুষ নিহত হয়। এর মধ্যে ছাত্র ছিল 4 জন। ছাত্র অধিকার পরিষদ 2টা অংশ ছিল। আমরা ছাত্র অধিকার পরিষদের একাংশ ছিলাম, গণ অধিকার একাংশ ছিলাম। একটা মানুষের জন্য জুলাই যোদ্ধা কার্ড করতে পারি নাই আমরা, একটা মানুষের জন্য। এই সজলকে মারতে মাটিতে শোয়াই ফেলছে, সজলের জন্য একটা কার্ড করতে পারি নাই। নান্নুকে মারার ভিডিও জাতিসংঘ পর্যন্ত পোস্ট করছে। নান্নুকে মারার ভিডিও বিবিসিতে আসছে, জাতিসংঘ পোস্ট করছে। সেই নান্নুর জন্য জুলাই কার্ড নিতে পারি নাই। অসহায় গরিব অবস্থা। সজলের মা একজন প্রতিবন্ধী, সজলের বাবা হৃদরোগ রোগী, হার্ট অ্যাটাক করছে। এই জুলাই গণ অভ্যুত্থানে তার এই বাবার এই অবস্থা হয়েছে। মারতে তাকে মানে বেদিশা বানায় ফেলছে। সজলকে কত মারছে জানেন? সজলকে মারতে সজলের মুখ দিয়ে ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়েছে যে আমার আদেশে সে এগুলো সব করছে। আরিফ, তিতুমির কলেজের ছাত্র আরিফ, মিরপুর মেট্রো রেল সব বিভিন্ন ঘটনায় সব আমাকে জড়ায় ভিডিও দিচ্ছে। এত মারছে ছেলেটারে। আমাদের আরেকজন সহযোদ্ধা ফয়সাল রকি, আমরা 4 জন একসাথে দাঁড় করায় দিয়ে মেরাবের মিডিয়া সেন্টারে দিছে যে
এই যে আন্দোলনের সমন্বয় করতেছে, হ্যাঁ, ওরা তো সমন্বয়ক নামে পরিচিত ছিল, ওরা তো নিজেরা এদের সমন্বয়ক বানাইছে। আমাদেরকে তো লাল লাল তালিকায় রাখছে শেখ হাসিনা, ধরে নিয়ে চেঙ্গাইতে অবস্থা খারাপ করে ফেলছে। ঠিক আছে, তো এখন এক একটা বিশাল বড় বড় জুলাই যোদ্ধা সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে জেলায় অন্যায়ভাবে অফিস দখল করে এনসিপির অফিস বানাইছে। জুলাই গাদ্দার কে? জুলাই গাদ্দার কে? এনসিপির কেন্দ্রীয় অফিস যেটা, সেটা এখন পর্যন্ত ভাড়া দেয় না, দখল করে রেখে দিছে। ফরহাদ মাজহার এবং ওদের একটা ছেলে সিএফ আকরাম নামে একটা ছেলে, ও ওই অফিসটা ভাড়া নিয়েছিল আইটি সেন্টার করার জন্য। সে আইটি সেন্টার হয়ে গেছে এনসিপির অফিস, তারপরে আল্লাহর নামে ঢুকছে, এখন থেকে আর ভাড়া দেওয়া লাগে না, দখল করে আসছে। আর এক এনসিপি নেতারা ওই যে এনসিপির জন্য হোটেল রুম ভাড়া নিচ্ছে, কি হোটেল যেন, পিরিয়ামিন হোটেল না, পিরিয়ামিন হোটেল, সেই হোটেলের রুম ভাড়া নিয়েছে জুলাই গাদার কারারে। এই জুলাই কি বলছিল এরকম করে মানুষের সম্পদ দখল করে করে অফিস বানাতে? হ্যাঁ, বাটপাড়ের দল, রাজাকারের বাচ্চা, জুলাই কি এগুলো বলছিল? হ্যাঁ, রাজাকার সম্মানিত, এটা কি জুলাইয়ের স্পিরিট? হ্যাঁ, আমাদের স্লোগান ছিল কি, দেশটা আমার হয়েছে চুরি, চোর ধরতে এসেছুনি, আমি নাকি রাজাকার। সাধারণ ছাত্রদের রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে অপমান করা হয়েছে। পুরা দেশ আমরা সবাই মিলে স্লোগান দিছি। কে বলেছে স্বৈরাচার, আমরা স্লোগান দিছি। কিন্তু তার মানে এইটা যে রাজাকার পরিচয় এখন থেকে সম্মানের? হ্যাঁ, ব্যঙ্গাত্মক প্রতিবাদ বোঝে না, ওটাকে ব্যঙ্গাত্মক প্রতিবাদকে প্রচার করে যে সারা দেশে সব মানুষ রাজাকার। হ্যাঁ, বাটপাড়ের দল, প্রতারকের দল, জুলাই গাদ্দার কাজ। জুলাই গাদ্দার তো কে আছে রে বেটা? জুলাই গাদ্দার কে আছে তোদের চেয়ে? হ্যাঁ, এই জুলাইয়ের পরে বিএনপিকে এমন ভাবে কোণঠাসা করছে যে বিএনপি হলো ভারতের দালাল। মানে সবচেয়ে বড় আন্দোলনকারী, সবচেয়ে যারা নিহত হয়েছে তাদেরকে বানাই দিয়েছে ভারতের দালাল। কি আপনার হলো রুমিন ফারহানা আপু ভারতের দালাল, এবং তাকে ভারতের দালাল বানায় মুখে ফেনা তুলে ফেলছে, এটাই নিশ্চিত ভারতের দালাল। সেই রুমিন ফারহানা আপু যেই বিএনপি থেকে পদত্যাগ করছে, সে আর ভারতের দালাল না। ওমা, রুমিন ফারহানা আপু নিয়ে আর পোস্ট করে না। তার মানে কি, যে বিএনপির সঙ্গে থাকলে রুমিন ফারহানা আপু ভারতের দালাল, আর বিএনপির সঙ্গে না থাকলে সে ভারতের দালাল না। আমি বিএনপিকে সাপোর্ট করলে ভারতের দালাল, জামাতকে সাপোর্ট করলে আমি ভারতের দালাল না। আরে বাপ রে বাপ, কঠিন যুক্তি দাঁড় করাইছে। হ্যাঁ, পরে কি হলো, জামাতের আমির হাসপাতালে ভর্তি হয়ে থাকে, গুপ্তভাবে সেখানে ভারতের সাথে মিটিং করছে। ভারতের সাথে মিটিং করবা তুমি, আর আমি তারেক ভারতের পণ্য বয়কট আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমি ভারতের দালাল, আর তুমি মিটিং করলে তুমি ভারতের দালাল না? হ্যাঁ, শয়তানি করো না, শয়তানি করো তো শয়তানের ছুটাবে। আমি আজকে দায়িত্ব নিয়ে বলতেছি, এই রাজাকারদের এত বার বাড়ছে না, এই বাংলাদেশের মানুষ এদের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ হবে। জাহানারা ইমামের সন্তানেরা আবার ঐক্যবদ্ধ হবে, এবং এই রাজাকার এবং রাজাকার শাবকদের চ্যালেঞ্জ করবে। তারা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে, বলা শুরু হয়েছে, মারাত্মকভাবে বলবে আরো, এবং তারা এই দেশে থাকবে।